ওয়েলকাম টু উড়ান পাঠশালা 2025-এ তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছ তোমাদের গাইডেন্সে আমি রয়েছি টিচার দীপক গিরি। চলো আজকের আমি তোমাদের সাথে যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সাইটোজেনেটিক্স এবং হেরিডিটি। তাহলে আমাদের এই সাইটোজেনেটিক্স এবং হেরিডিটির যে পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব তার মধ্যে যে সমস্ত এরিয়া অফ ইনফরমেশনগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তা কি, মুখ্যত কোন জায়গাগুলো রয়েছে সেগুলোকে একবার দেখে নাও। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটিতে নেচার অফ জিনস, লিঙ্কেজ, ক্রসিং ওভার, মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, ডারউইনিজম এবং নিও ডারউইনিজম, এই ধরনের এরিয়াগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাহলে এই পার্টটার উপর দাঁড়িয়ে আমরা কি কি ধরনের তথ্যগুলোকে জানবো সেই জায়গাগুলোকে চটজল দিয়ে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে আমাদের কনসেপ্ট অফ জিন, এই জিন বিষয়টা কি? জিন বিষয়টা আমরা অবশ্যই জানবো। সেটা জিন হলো ফাংশনাল ইউনিট অফ ডিএনএ হুইচ কন্ট্রোলস আ স্পেসিফিক ক্যারেক্টার অফ অর্গানিজম। জীবেদের একটা নির্দিষ্ট গুণাবলী বা বৈশিষ্ট্য সেটিকে নিয়ন্ত্রণ করছে ডিএনএর যে কার্যগত একক, সেটাই হলো জিন। তাহলে জিন বাস্তবিক কি ডিএনএর মধ্যে অবস্থানকারী বেশ কিছু নিউক্লিওটাইডের সমন্বয় যারা জীবের একটা নির্দিষ্ট চারিত্রিক গুণাবলীকে নিয়ন্ত্রণ করছে। দ্য টার্ম জিন ওয়াজ কয়েন্ড বাই, সেটাকে জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে বিজ্ঞানী জোহানসেন প্রথম এই জিন শব্দটিকে ব্যবহার করেছিলেন। নেক্সট আমরা দেখতে পাবো আমাদের কাছে, দেখো, জিনস রিলেটেড টু ক্যান্সার। তাহলে ক্যান্সারের সঙ্গে রিলেটেড জিনটা কোনটা, কোন জিনের জন্য ক্যান্সার হয়, এটিও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হলো আমাদের কাছে অঙ্কোজিন। নাম্বার অফ জিনস ইন হিউম্যান বডি, মানব দেহে জিনের সংখ্যা কত? বলা হয়ে থাকে প্রায় 20,500টি। এখানে আমরা একটা জিনের অবস্থান তো আমরা জানলাম সেটা ডিএনএ এর মধ্যে, কিন্তু বাস্তবে কি পুরো ব্যাপারটাকে যদি আমরা দেখি, একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটাকে যদি আমরা খুলি তার মধ্যে ক্রোমাটিন ফাইবার, এবং সেখানে আমরা দেখতে পাবো ডিএনএ এর বেশ কিছু নিউক্লিওটাইড রয়েছে, যে নিউক্লিওটাইডগুলো আমাদের বিশেষ কিছু চারিত্রিক গুণাবলী, ধরে নেওয়া যাক আমার হাইট কেমন হবে, আমার গায়ের রং কেমন হবে, তাহলে এই এক একটি গুণাবলী নিয়ন্ত্রণ করছে ডিএনএ এর মধ্যে থাকা বেশ কিছু নিউক্লিওটাইড, যারা কিনা আমাদের কাছে এক একটি জিন নামে পরিচিত। তাহলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা বিষয়টা কি? সেন্ট্রাল ডগমা হলো আসলে জিন কি পদ্ধতিতে কাজ করে সেই জায়গাটিকে কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করা। এই সেন্ট্রাল ডগমা, এটি আমাদের কাছে প্রথম যে শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী ফ্রান্সিস এবং ক্রিক। তাহলে দ্য টার্ম সেন্ট্রাল ডগমা ওয়াজ কয়েন্ড অ্যান্ড ডিসকভার্ড বাই, আবিষ্কার করেছেন যিনি, তিনি হলেন ফ্রান্সিস ক্রিক। নেক্সট দেখো রেপ্লিকেশন। তাহলে সেখানে কি ফরমেশন অফ ডিএনএ টু ডিএনএ, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটিকে মূলত আমরা বলে থাকি রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ কপি হচ্ছে। ট্রান্সক্রিপশন মানে কি ফরমেশন অফ আরএনএ ফ্রম ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া উইথ দ্য হেল্প অফ এনজাইম ট্রান্সক্রিপ্টেজ। তাহলে এনজাইম ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটিকে আমরা ট্রান্সক্রিপশন বলছি। নেক্সট দেখো রিভার্স ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ফরমেশন অফ ডিএনএ ফ্রম আরএনএ, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলছি। এখানে কিন্তু এনজাইমটার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ট্রান্সলেশন আর একটা গুরুত্বপূর্ণ শব্দ। ট্রান্সলেশন হচ্ছে ফরমেশন অফ প্রোটিন ফ্রম আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া। এখানে তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে প্রসেসটার নাম রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলোকেশন। আবার আমাদের কাছে কখনো কখনো আরএনএ থেকে আরএনএ তৈরির গল্প থাকলে সেটাকে আরএনএ রেপ্লিকেশন বলা হয়ে থাকে। আবার আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় তখন তাকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। এইভাবে আমাদের ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এটাই হলো মূল সেন্ট্রাল ডগমার কনসেপ্ট। তাহলে সেন্ট্রাল ডগমার এই কনসেপ্টটাকে জেনে নেওয়ার পরে আমরা চলে আসছি কনসেপ্ট রিগার্ডিং দ্য কোডন। জিন এটি কিভাবে কাজ করছে তা আমরা বুঝলাম প্রোটিন তৈরি করার মাধ্যমে, কারণ জিন বাস্তবিকই প্রোটিন তৈরি করার মাধ্যমেই কাজটা করে। কিন্তু প্রোটিন কিভাবে তৈরি হবে,
কোন অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হবে তার নির্দিষ্ট ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ তৈরি করার মাধ্যমে। তাহলে এমআরএনএর মধ্যে রয়েছে বেশ কিছু নাইট্রোজেনাস বেস যারা কিনা আমাদের এই যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে কিভাবে? দেখা যাক, পরপর 3টে করে নাইট্রোজেনাস বেস তারা এক একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে। এরকম পরপর 3টে করে নাইট্রোজেনাস বেস তারা কিন্তু কোথাও না কোথাও একটা করে অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করছে। ধরে নেওয়া যাক এটা হলো আমাদের কাছে ডিএনএ। তাহলে ডিএনএ তে এইখানে আমরা পরপর দেখো জি থাকলে জি এর উল্টো দিকে সি, টি থাকলে তার উল্টো দিকে এ, জি থাকলে সি, সি থাকলে জি, এ থাকলে টি। তাহলে এইভাবে আমরা টি রয়েছে তার উল্টো দিকে এ পাবো। তাহলে এইভাবে ডিএনএ যে ডাবল স্ট্যান্ডের স্ট্রাকচার তার মধ্যে থেকে কোনো একটা স্ট্যান্ড সেটা কপি হচ্ছে। সেটা কিভাবে কপি হচ্ছে? তার উল্টোটা। সি ছিল তা দেখো উল্টো দিকে জি, এ ছিল তার উল্টো দিকে এর জায়গায় টি না হয়ে, কারণ তোমরা জানো যে আরএনএ এর মধ্যে আমরা কিন্তু টি বা থাইমিন পাই না বা থিয়ামিন পাই না, বরং ইউরাসিল হয়। তাহলে এইভাবে আমরা একটা করে কপি কিন্তু পরপর 3টেকে নিয়ে দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এরা এক একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে। যেমন জিইউজি ভ্যালিন কল করে, তবে এটা ইনিশিয়াল পয়েন্টে থাকলে মিথিওনাইনকে কল করে থাকে। তাহলে এইভাবে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড কোনটি কোন কার পরে অ্যারেঞ্জড হবে সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করছে। ফলে এইভাবেই পরপর 3টে নাইট্রোজেনাস বেস যারা একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তাদেরকেই মূলত আমরা বলে থাকি কোডন। তাহলে কোডনের নেচার কি, প্রকৃতি কি, সেই গুণাবলীও কিন্তু আমার কাছে বা আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে সেখানে আমরা দেখে নেব আমাদের এই কনসেপ্ট রিগার্ডিং দ্য কোডনের জায়গায় দাঁড়িয়ে। তাহলে কোডনটা কি, সেই কনসেপ্টটা কি বলছে? কনজুগেটিভ 3 নাইট্রোজেনাস বেসেস অন এমআরএনএ হুইচ কোডস অ্যান অ্যামাইনো অ্যাসিড। তাহলে এমআরএনএ এর উপর পরপর 3টে নাইট্রোজেনাস বেস যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তারাই কিন্তু আসলে কোডন। তাহলে কোডন কোথায় দেখতে পাবো? খেয়াল রাখতে হবে এমআরএনএ এর মধ্যে। এবার কিছু রয়েছে যে সমস্ত কোডনগুলো কোনো রকম ভাবে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করেই না, তাদেরকে আমরা বলে থাকি ননসেন্স কোডন বা স্টপ কোডনও বলা হয়। কারণ যখনই এই পলিপেপটাইড চেন তৈরি করবার সময় কোডনটা আসে, যে কোডনটা ননসেন্স কোডন অর্থাৎ কোনো রকম ভাবে অ্যামাইনো অ্যাসিডের সংকেত করে না, তার মানে সেখানেই আসলে আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে সংযোজনের যে প্রক্রিয়াটি আমাদের রাইবোজোমের মধ্যে সম্পন্ন হচ্ছিল সেটা থেমে যাবে, অর্থাৎ প্রোটিন তৈরি করা অর্থাৎ পলিপেপটাইড চেন তৈরি করা থেমে যাবে। তাহলে এক্ষেত্রে সেই জন্য এটাকে বলা হয় স্টপ কোডনও বলা হয়। তাহলে ননসেন্স কোডন কি কি রয়েছে? ইউএজি, ইউএএ এবং ইউজিএ। তাহলে দিস কোডন সিগন্যালস দ্য এন্ড অফ পলিপেপটাইড চেন ডিউরিং দ্য ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন হলো প্রোটিন তৈরি করার প্রক্রিয়া। আগেই এই শব্দগুলো সম্পর্কে আমাদের পরিচয় হয়েছে। তাহলে সেটি এন্ড করবার ক্ষেত্রে, সমাপ্ত করবার ক্ষেত্রে এই কোডনগুলো কোনগুলো? সেটা হলো ইউএজি, ইউএএ এবং ইউজিএ। ভালো করে এই তথ্যটাকে ভালো করে খেয়াল রাখো, কারণ ইউএজি, ইউএএ এবং ইউজিএ এইগুলোকে আমরা স্টপ কোডন বা ননসেন্স কোডন বলে থাকি। দিস কোডনস আর অলসো নোন অ্যাজ ননসেন্স কোডন অর টার্মিনেশন কোডন অ্যাজ দে ডু নট কোড ফ্রম এনি অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে কোনটা ননসেন্স কোডন, কোনটা স্টপ কোডন বা কোনটা টার্মিনেশন কোডন, তার ক্ষেত্রে এই 3টে কোডন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে সে পার্টটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি ক্যারেক্টারিস্টিক অফ জেনেটিক কোড। জেনেটিক কোড তার কিছু গুণাবলী রয়েছে। তাহলে সেই গুণাবলীগুলো কি? এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা দেখতে পাচ্ছি ইট ইজ মেড আপ অফ ট্রিপলেটস নোন অ্যাজ কোডনস। তার মানে সবসময় 3টে করে, দেখো ইউ ইউ ইউ, ইউ ইউসি, ইউ ইউএ, ইউ ইউজি। তাহলে সবসময় 3টে করে নিয়েই কিন্তু আমাদের একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত তৈরি হচ্ছে বলে সেই জন্য সেটাকে বলছে কোডনস আর ট্রিপলেট। নেক্সট দেখো ইট ইজ ডিজেনারেটিভ। এরপরে কি বলছে? কোডস আর নন ওভারল্যাপিং, কোডস আর কমালেস, কোডস আর নন অ্যাম্বিগুয়াস, কোডস আর ইউনিভার্সাল and they are initiation and termination codon। তাহলে সেখানে আমরা ইনিশিয়েশন এবং টার্মিনেশন কোডন পাচ্ছি।
এবং কোডনস আর ইউনিভার্সাল, মানে সবার ক্ষেত্রেই এই কোডন, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, জেনেটিক কোড সবার জন্যই একই হবে। যেমন ধরো আমরা একটা জায়গায় বললাম যে CUU, এটা একটা উদ্ভিদ দেহের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সংকেত করবে। এটা যদি প্রাণী দেহে দেখি তাহলে সেক্ষেত্রেও একই রকম হবে। নন ওভারল্যাপিং মানে কি হলো, ধরো এরকম রয়েছে AUG, GCC বা এই ধরনের কিছু রয়েছে, তাহলে আমি এই তিনটেকে ধরে নিলাম একটা, তারপরে আবার পরের এই তিনটেকে ধরবো, তারপরে আবার এই পরের তিনটেকে ধরবো, এইভাবে কিন্তু হবে না। অর্থাৎ পরপর কনজিকিউটিভলি তিনটে নাইট্রোজেনাস বেস, তার মানে একটা কোডন, এইভাবে এখানে কোনো ওভারল্যাপিং সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে এইখানে আমরা সেই জায়গাগুলোকে ব্যাখ্যা করেছি। তাহলে প্রপার্টিজ অফ জেনেটিক কোডগুলোকে একটু ব্যাখ্যা করে নিয়েছি এখানটায়। দেখে নেওয়া যাক ট্রিপলেট কোড। ট্রিপলেট কোড কি বলছে? আ কোডন অর কোড word is defined as a group of bases that specify an amino acid. There is strong evidence which proves that that a sequence of 3 nucleotide codes an amino acid in the protein that is coded as triplet. তার মানে আমাদের কাছে যদি অঙ্কের বিচারে আসি, যে আমাদের কাছে নাইট্রোজেনাস বেস রয়েছে কটা? স্যার 4টে। কি কি রয়েছে? A, G, C, T। তাহলে প্রত্যেকটি যদি একটা করে অ্যামাইনো অ্যাসিডকে সংকেত করে তাহলে 4টে হবে। তাহলে 4টে আমরা পাবো কটা? তাহলে 4টে দিয়ে 4টে অ্যামাইনো অ্যাসিড। না স্যার, যদি আমাদের শরীরের অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, সেখানে কতগুলো রয়েছে? 20টা রয়েছে। তাহলে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড সংকেত করতে এই 4টে যথেষ্ট নয়। তাহলে আমরা সেখানে এটাকে এইভাবে ভাবি, যদি দুটো করে ভাবতাম তাহলে 4 ফ্যাক্টোরিয়ালস, তার মানে 16টা অ্যামাইনো অ্যাসিডকে সংকেত করতে পারতাম। কিন্তু আমাদের কাছে রয়েছে কটা? 20টা। তাহলে এটাকে আমরা বলবো 4 × 4, মানে 3টে করে যদি নিই তাহলে সেখানে 64, তাহলে 64 রকম আমরা নাম পেতে পারি, অর্থাৎ 64 রকমের অ্যামাইনো অ্যাসিডের সংকেত করা যেতে পারে। তাহলে আমরা 20কে, অর্থাৎ এক্সপেক্টেড যে 20টা, সেটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারছি। তাহলে ম্যাথমেটিক্যালি এটাকে আমরা প্রমাণ করতে পারছি যে কোডনস আর ট্রিপলেট। এবার এখানে কোডনস আর কমালেস, তাহলে এদের মধ্যে কমালেস মানে কোথাও যে এই AUGCCC, তাহলে AUG শেষ হয়েছে, একটা কমা হলো, তারপরে এখানে কমা হলো, এরকম কিন্তু বিষয়টি নেই। সো নো রুম ফর পাংচুয়েশন in between, which indicates that every codon is adjacent to the previous one without any nucleotide between them. তার মানে এখানে এইভাবে কোনো গ্যাপ সিস্টেম থাকে না। নন ওভারল্যাপিং আগেই ব্যাখ্যা করেছি। পোলারিটি সবসময়ের জন্য এদের মধ্যে পোল দেখতে পাবো 5' to 3' কিংবা 3' to 5' আমরা দেখতে পাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিজেনারেট কোড। তাহলে ডিজেনারেট কোড করা কি বলছে? এভরি অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট ট্রিপ্টোফ্যান, যেটা কিনা UGG থেকে কল করে, অ্যান্ড মিথিওনাইন AUG ইজ কোডেড বাই ভেরিয়াস কোডনস। তাহলে আমাদের কাছে এভরি অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট ট্রিপ্টোফ্যান এবং মিথিওনাইন ইজ কোডেড বাই ভেরিয়াস কোডন। তার মানে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কোডন দ্বারা সংকেত হতে পারে। দ্যাট ইজ few codons are synonyms, and this aspect is known as degeneracy of genetic code. For instance, UGA codes for tryptophan in yeast mitochondria. Next, start and stop codon. Generally AUG, ভালো করে খেয়াল রাখবে, এই AUG এটাকেই আমরা স্টার্ট কোডন বলে থাকি, এটাকেই আমরা স্টার্ট কোডন বলে থাকি। তাহলে AUG স্টার্ট কোডন is initiating or start codon. A polypeptide chain starts either with eukaryotic, that is methionine, and prokaryotic ক্ষেত্রে N-formyl methionine. তাহলে আমাদের কাছে এই AUG এটাই কিন্তু যে কোনো পলিপেপটাইড চেইন তৈরি করার ক্ষেত্রে প্রথম কোডন হিসেবে থাকে, অর্থাৎ প্রথম অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকবে, সেই জন্য এটাকে বলা হয় স্টার্ট কোডন। স্টপ কোডন আগেই বলে এসেছি। অন দ্য আদার হ্যান্ড UAG, UAA এবং UGA এদের
উপস্থিতি, তার মানে এরা কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকে সংকেত করে না, তাহলে সেই হিসাবে এগুলো কিন্তু আমাদের কাছে স্টপ কোডন হিসাবে ডিল করা হয় বা এদেরকে স্টপ কোডন বলা হয়। তাহলে স্টপ কোডন এখানে ইউএএ এদেরকে বলা হয় অক্রি, ইউএজি অ্যাম্বার এবং ইউজিএ এটিকে বলা হয় অপাল। তাহলে কোনটিকে অক্রি, কোনটিকে অ্যাম্বার এবং কোনটিকে অপাল বলে এই পার্টটাও যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট আমরা নন অ্যাম্বিগুয়াস অ্যান্ড ইউনিভার্সাল এই নেচারটা কি সেটা বুঝে নিচ্ছি। দ্য জেনেটিক কোড ইজ নন অ্যাম্বিগুয়াস হুইচ মিনস a specific codon will only code for a particular amino acid। তার মানে এইখানে যেটা বলা হচ্ছে যে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড সর্বদা একটা স্পেসিফিক কোড দ্বারা সংকেত হবে, জেনেটিক কোড দ্বারা সংকেত হবে। অলসো দ্য সেম জেনেটিক কোড ইজ সিন ভ্যালিড ফর অল অর্গানিজম, এবং এটি সমস্ত জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। সো দে আর ইউনিভার্সাল, সেই জন্য এটি সার্বজনীন। তাহলে নেক্সট আমরা যে পার্টটা তোমাদেরকে বলছি এক্সেপশন টু দ্য কোড, কোডের ক্ষেত্রে কিছু এক্সেপশন। দ্য জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল সিন্স সিমিলার কোডনস আর অ্যাসাইন্ড টু আইডেন্টিক্যাল অ্যামাইনো অ্যাসিডস অ্যালং উইথ similar, that is start and stop signals in majority of genes in the microorganism and plants. However, a few exceptions have been discovered, and most of these, including assigning one or two of the stop codons or amino acids. Apart from these, both codons, that is GUG and AUG, may code for methionine. তার মানে GUG এবং AUG এই দুটোই কিন্তু মিথিওনাইন কল করে, তাই এটা কোথাও না কোথাও পলিপেপটাইড চেন ইনিশিয়েট করতে পারে। তাহলে এইগুলো আমরা তাদের ক্ষেত্রে বলতে পারি যে স্টার্ট কোডন, এটাকে আমরা বলতে পারি। নেক্সট চলে আসছি, দেখো আমাদের কাছে মেন্ডেলের কনসেপ্ট। তাহলে জিনের জেনেটিক কোডের এই কনসেপ্টটা শেয়ার করার পরে আমরা চলে যাচ্ছি মেন্ডেলের কনসেপ্ট। মেন্ডেলের কনসেপ্টে কি রয়েছে? মেন্ডেলের ক্ষেত্রে আমরা যে সমস্ত শব্দগুলো আমাদের জানতে হয়, যেমন ট্রেড। ট্রেড বলতে কি? ট্রেড আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান অর্গানিজম ম্যানিফেস্টেড ইন ফিজিক্যাল ফর্ম দ্যাট ভিজিবল ইন ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য অর্গানিজম। তাহলে বাহ্যিকভাবে যে সমস্ত গুণাবলীগুলো আমাদের চোখে ধরা পড়ছে জীবেদের, সেগুলোই হলো আসলে সেটি ট্রেড। অ্যালিল হলো কি? অল্টারনেটিভ ফর্ম অফ জিন ইজ কল্ড দ্য অ্যালিল। অ্যালিল হলো আসলে জিনের বিপরীতধর্মী রূপ। সবসময়ের জন্য হোমোলোগাস ক্রোমোজোমের সেম স্থানে অবস্থান করবে বিপরীতধর্মী জিন জোড়া, সেটাকে আমরা বলছি অ্যালিল বা অ্যালিলোমর্ফ। ডমিনেন্ট অ্যালিল হলো আসলে সেই সমস্ত অ্যালিল যারা কিনা অফস্প্রিং বা অপত্যের মধ্যে গুণাবলীগুলো প্রকাশ করতে সাহায্য করছে। তাহলে পিতামাতার যে গুণাবলীগুলো প্রকাশ পাবে সন্তানের মধ্যে, সেগুলো হলো ডমিনেন্ট, যেগুলো প্রকাশ পায় না সেগুলো হলো রিসেসিভ। সো নেক্সট, হোমোজাইগাস মানে যখন আমরা অ্যালিলিক ফর্মগুলোকে দুটোকে একই রকম দেখবো, আইডেন্টিক্যাল জিন পেয়ার থাকবে, তাহলে তখন থেকে আমরা হোমোজাইগাস। যখন দেখা যাবে ডিফারেন্ট রয়েছে, তখন তাকে আমরা বলবো আমাদের হেটেরোজাইগাস। যেমন আইডেন্টিক্যালের ক্ষেত্রে যেমন ক্যাপিটাল টি, হেটেরোজাইগাসের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি বলতে পারি। জিনোটাইপটা কি? জিনোটাইপ হলো কোনো জীবের জিনগত কনস্টিটিউশনটা কি রয়েছে, জিনগত গঠনটা কি রয়েছে, সেটাকেই আমরা বলছি আমাদের জেনোটাইপ। কিন্তু ফিনোটাইপের ক্ষেত্রে কোনো জীবের বাহ্যিক যে সমস্ত গুণাবলী যা আমরা ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পাই, সেটা হলো আমাদের কাছে ফিনোটাইপ। বিজ্ঞানী মেন্ডেল তিনি কিন্তু বিশেষ একটি উদ্ভিদ অর্থাৎ মটর গাছ, এই মটর গাছ অর্থাৎ পি প্ল্যান্টের উপর কাজ করেছিলেন। 7 পেয়ার্স অর্থাৎ 7 জোড়া ক্যারেক্টারিস্টিক নিয়ে তিনি কাজকর্ম করেছিলেন, এবং তার মধ্যে আমরা দেখেছি যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলীগুলোকে তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে বেশ কিছু শব্দ বা বেশ কিছু অঙ্ক বা বেশ কিছু ল আমরা পেয়ে থাকি। তার মধ্যে আমরা প্রথমেই আসছি মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস মানে যখন এক জোড়া বৈশিষ্ট্য, যেমন আমরা এখানে টল ক্যাপিটাল টি কিংবা শর্ট স্মল টি, এইটি অর্থাৎ একটা হলো টল আর একটা হলো শর্ট বা ডুয়ার্ফ, এই দুটো গুণাবলীর যখন মিলনের কথা বলছি, তাহলে সেখানে কটা বৈশিষ্ট্য? স্যার দুটো। তাহলে দুটো মানে 1 পেয়ার বলতে পারি। তাহলে 1 তার মানে হলো মোনো, তাহলে 1 এই শব্দটিকে আমরা মোনো বলে থাকি, সেই জন্য এটিকে বলা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস অর্থাৎ এক সংকর জনন। তাহলে এই মোনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের ক্ষেত্রে
when only one character is considered while in the crossing two organisms, then such a cross is known as monohybrid cross. তার মানে একটা ক্যারেক্টার নেওয়া হচ্ছে। কি এটা? দেখো শর্ট বা টল এটা আসলে কোন ধরনের ক্যারেক্টারকে ডিনোট করছে? স্যার হাইট। তাহলে এই হাইট নামক একটা গুণাবলীকে নিয়ে কাজ করা হচ্ছে, তার জন্য সেটা একটা বৈশিষ্ট্যের উপর বিপরীতধর্মী দুটো গুণাবলী। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে মনোহাইব্রিড ক্রস বলছে। তাহলে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে তাদের যে রেশিও গুলো রয়েছে সেই রেশিও গুলো ফিনোটাইপিক এবং জিনোটাইপিক সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে সেই ফিনোটাইপিক এবং জিনোটাইপিক রেশিও গুলো আমরা পাই কি? ফিনোটাইপিক রেশিওর ক্ষেত্রে কি রয়েছে? ফিনোটাইপিক রেশিও 3:1 মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, আর জিনোটাইপিক রেশিওর ক্ষেত্রে আমরা 1:2:1। এই যে রেশিও গুলো রয়েছে এই রেশিও গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেগুলোকে আমাদের যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আমাদের এই মেন্ডেলের যে তত্ত্বগুলো রয়েছে এই তত্ত্বগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে ল অফ ডমিনেন্স বলে একটি কথা, অর্থাৎ প্রকট প্রচ্ছন্নের সূত্র। এই প্রকট প্রচ্ছন্নের যে সূত্রের কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে পিতামাতার যে গুণাবলীগুলো পরবর্তী সন্তানের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং তার মধ্যে যে গুণাবলীগুলো মূলত সন্তানের মধ্যে প্রকাশ পাচ্ছে তাদেরকে আমরা বলে থাকি প্রকট, আর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে না তাদেরকে আমরা বলে থাকি প্রচ্ছন্ন অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টারিস্টিক। তাহলে সেই জায়গার উপর দাঁড়িয়ে এই কথাটি যেটা আমরা বললাম সেটাকেই বলা হচ্ছে ল অফ ডমিনেন্স বা প্রকট প্রচ্ছন্নের সূত্র। কিন্তু বাস্তবিকই এই ল অফ ডমিনেন্স বা প্রকট প্রচ্ছন্নের সূত্র বাস্তবিকই কোনো সূত্র নয়, রাদার এটা একটা হাইপোথেসিস। তাহলে এখানে আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি সেখানে আমরা একটা মনোহাইব্রিড ক্রস এই হাইটের উপর নির্ভর করে সেখানে টল ক্যাপিটাল টি এবং ডোয়ার্ফ স্মল টি এগুলো যেহেতু ক্যাপিটাল টি রয়েছে বা স্মল টি রয়েছে তার মানে এগুলো হলো হোমোজাইগাস। তাহলে এই হোমোজাইগাস থেকে সবসময় একই গুণাবলীর আমরা গ্যামেট পাবো, তাদের মিলনের ফলে যে ক্যাপিটাল টি অর্থাৎ ভিন্ন ধর্মী যে অপত্য বা পরবর্তী সন্তান তৈরি হলো, পরবর্তী যৌন তৈরি হলো, যাকে আমরা F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলে থাকি। এই F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই হাইব্রিড টল তৈরি হলো। তাহলে এই হাইব্রিড টলকে আমরা হেটেরোজাইগাস বলতে পারি। তাহলে টল হয়েছে তার মানে এই যে টল গুণাবলীটা ছিল পিতামাতার এটা কিন্তু ডমিনেন্ট। তাহলে রিসেসিভ কোনটা? এই যে পিওর ডোয়ার্ফ ছিল, তাহলে ডোয়ার্ফ ক্যারেক্টারিস্টিকটা এখানে কিন্তু রিসেসিভ। তাহলে সন্তানের মধ্যে টলনেসটা প্রকাশ পাচ্ছে, তাহলে টলটা হলো ডমিনেন্ট ক্যারেক্টার। এবার আমাদের কাছে এই F1 জেনারেশনে যে সন্তান তৈরি হয়েছিল অর্থাৎ ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি অর্থাৎ একটা হেটেরোজাইগাসের সঙ্গে আবার একটা হেটেরোজাইগাস, তার মানে এদের যদি সেলফিং বা স্বপরাগযোগ ঘটানো হয় তার পরবর্তী প্রজন্ম কেমন হবে সেই জায়গাটিকে ব্যাখ্যা করা হচ্ছে যে বিশেষ বোর্ডের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে চেকার বোর্ড। এই চেকার বোর্ডে আমরা কিভাবে কাউন্ট করতে হয় যারা বায়োলজি সবাই আমরা জানি। চেকার বোর্ডে আমরা একদিকে মেল এবং অপরদিকে ফিমেল সাজিয়ে দেখতে পাচ্ছি 3টে টল অর্থাৎ 3টে লম্বা হয়েছে আর একটা বেটে হয়েছে, তার মানে যেটা আমরা চোখে দেখে বুঝতে পারছি লম্বা কিংবা বেটে, সেইটা কিন্তু আমাদের কাছে ফিনোটাইপিক রেশিও। এবার এইখানে একটা দেখতে পাচ্ছি হোমোজাইগাস টল, দুটো দেখতে পাচ্ছি হেটেরোজাইগাস টল আর একটা আমাদের হোমোজাইগাস ডোয়ার্ফ। তার মানে ফিনোটাইপিক রেশিও একটা হোমোজাইগাস টল, দুটো হেটেরোজাইগাস টল আর একটা আমাদের হোমোজাইগাস ডোয়ার্ফ। এটা হলো আমাদের কাছে জেনোটাইপিক রেশিও। তাহলে এইটা আমরা যে জেনারেশনে পেলাম সেটাকে বলা হয় F2 জেনারেশন বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এইখানে আমরা যে ঘটনাটা তোমাদেরকে ব্যাখ্যা করতে চাইছি, দেখো ক্যাপিটাল টি তৈরি হয়েছে, তাহলে এই ক্যাপিটাল টি এইটা আমরা পেলাম কিভাবে? স্যার তার পিতা কিংবা মাতার থেকে। তাহলে ক্যাপিটাল টি একদিক থেকে পেয়েছে আর একদিক থেকে স্মল টি পেয়েছে গ্যামেট হিসাবে। তাহলে দেখো এই ক্যাপিটাল টি এটি কিন্তু পিতা কিংবা মাতার থেকে পাওয়া গুণাবলী কিন্তু সন্তানের মধ্যে একসঙ্গে রয়েছে, কিন্তু এই সন্তানটি যখন পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য গ্যামেট তৈরি করবে তখন পিতামাতার এই গুণাবলীগুলো আবার সেপারেট হয়ে যায়, পৃথক হয়ে যায়। গ্যামেটের মধ্যে কেউ ক্যাপিটাল টি যুক্ত হবে, কেউ বা স্মল টি যুক্ত হবে। এই ঘটনাকে বলা হয় ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবন সূত্র।
তাহলে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবন সূত্রকেই মেন্ডেলের প্রথম সূত্র বা মেন্ডেলস ফার্স্ট ল বলা হয়। তাহলে ল অফ সেগ্রিগেশন এটি হলো মেন্ডেলস ফার্স্ট ল। তাহলে অ্যালিলস ডু নট বেন্ড, both characters are recovered during the gamete formation as in F2 generation. During the gamete formation, traits separate or segregate from each other and passes to different gametes. তার মানে এইখানে যে পিতা মাতার মধ্যে যে গুণাবলীগুলো ছিল সেটা সন্তানের মধ্যে পৌঁছলো, একসঙ্গে থাকলো, কিন্তু তারা যখন গ্যামেট তৈরি করছে সেটা সেগ্রিগেট অর্থাৎ সেপারেট হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, যেটা তোমাদের এর আগে আমি বুঝিয়ে এলাম। এটাকে বলছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবন সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্র। নেক্সট আমরা পরের জায়গাটিতে আসছি, সেটা হলো দেখো ডিফারেন্ট যে ক্যারেক্টার বা ফ্যাক্টরস নিয়ে তিনি কাজ করেছিলেন সেগুলোর মধ্যে কোথাও আমরা দেখতে পাচ্ছি শেপ নিয়ে, সিটের শেপ, রাউন্ড, রিঙ্কেল, কোথাও কালার নিয়ে ইয়েলো, গ্রিন, কিংবা কোথাও ইনফ্লেটেড বা কনস্ট্রিক্টেড, কোথাও গ্রিন ইয়েলো কালার, কোথাও বা পার্পেল হোয়াইট, কোথাও বা এক্সাইল বা টার্মিনাল, কোথাও বা টল বা ডোয়ার্ফ, এই সমস্ত গুণাবলীগুলো নিয়ে কাজ করেছিলেন তিনি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই 7 পেয়ার্স অফ ক্যারেক্টারের উপর তিনি মূলত কাজ করেছিলেন, তার এক্সপেরিমেন্ট ছিল মূলত এটার উপরে। এরপরে আসছে দেখো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হলো স্বাধীন বিন্যাস সূত্র। এটা মূলত ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত একটা সূত্র। এদিকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা মেন্ডেলস সেকেন্ড ল ও বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে ধরো একটা হলুদ এবং গোলাকার এবং সবুজ ও কুঞ্চিত এই যে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যদি মিলন হয় তাহলে তাদের যে F1 জেনারেশন তৈরি হবে সেখানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ হলুদ এবং আমাদের কাছে গোলাকার একটা সিড তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা হলুদ এবং গোলাকার এটিকে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে দেখতে পাচ্ছি। এবার এরা যখন গ্যামেট তৈরি করবে 4 রকমের গ্যামেট তৈরি হবে। ভালো করে খেয়াল রাখবে, এই জায়গাটা একটা কোশ্চেন হয়, তাহলে সেখানে কত রকমের গ্যামেট তৈরি হবে? 4 রকমের গ্যামেট তৈরি হবে। দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, স্মল আর, 4 রকমের গ্যামেট। তাহলে প্রতিটি গ্যামেট তাহলে সব সময়ের জন্য দেখা যায় স্বাধীনভাবে অন্য গ্যামেটের সঙ্গে মিলিত হয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতে পারে। এটাকেই বলছে স্বাধীন বিন্যাস সূত্র। এদের ক্ষেত্রে এই রেশিও, ফিনোটাইপিক রেশিওটা হয় 9:3:3:1। তাহলে 9:3:3:1 হলো ফিনোটাইপিক রেশিও। তাহলে এই ফিনোটাইপিক রেশিওটাও কিন্তু যত্ন সহকারে খেয়াল রাখতে হবে, কোন সূত্র থেকে পাওয়া সেটাও ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ফিনোটাইপিক রেশিও আমরা এখানে পেয়েছি দেখো 9:3:3:1। ফলে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে। নেক্সট আমরা চলে আসছি দেখো এটার একটা ব্রিফিং। মোনোহাইব্রিড ক্রস, তার ক্ষেত্রে ফিনোটাইপিক রেশিও কি হচ্ছে 3:1, জিনোটাইপিক রেশিও 1:2:1। এরপরে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফিনোটাইপিক রেশিও 9:3:3:1। জেনোটাইপিক রেশিওর ক্ষেত্রে সেখানে দেখো 1:2:2:4:1:2:1:2:1। ব্যাপারটাকে ভেবে ভাবো 12:24:12:12:1, 12:24:12:1, এইভাবে যদি মনে রাখো তাহলে মনে রাখতে পারবে। এবার আসছে আমাদের কাছে আর একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। তাহলে এই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের জায়গায় যদি আমরা আসি, কি দেখবো আমরা এখানটায়? সেখানে দেখো F1 জেনারেশনের সঙ্গে প্যারেন্টাল জেনারেশন। তার মানে আমরা যে ক্যাপিটাল টি তার সঙ্গে মিলন করিয়েছিলাম স্মল টি, ফলে তাদের যে প্রজন্ম তৈরি হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, এইটা ছিল আমাদের F1 জেনারেশন। তাহলে এইটা ছিল প্যারেন্টাল জেনারেশন। এই প্যারেন্টাল জেনারেশন যেটা রয়েছে, এই প্যারেন্টাল জেনারেশন তার সঙ্গে যদি F1 জেনারেশন, তার মানে F1 জেনারেশন মাল্টিপ্লাইড অর্থাৎ ক্রসিং হচ্ছে কার সঙ্গে? প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে। তাহলে এই প্যারেন্টাল জেনারেশন যেটা রয়েছে, এই প্যারেন্টাল জেনারেশনে তো দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে ডমিনেন্ট হতে পারে আর একটা হচ্ছে রিসেসিভ হতে পারে। তাহলে যদি কোনো কারণে এই F1 জেনারেশনের সঙ্গে রিসেসিভ গুণাবলীর মিলন হয় তখন তাকে বলা হয় টেস্ট ক্রস।
এই টেস্ট ক্রসের ফলে আমরা কোনো একটা জীবের তার কিন্তু জেনোটাইপিক প্যাটার্নটা কি, অর্থাৎ সেটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এটি পিওর ফর্মে রয়েছে নাকি হাইব্রিড আকারে রয়েছে, সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি, টেস্ট করতে পারি। তাহলে এই জায়গাটাই আমাদের এখানে বলা রয়েছে। তাহলে এই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে এই যে ব্যাকক্রসের যে কনসেপ্ট আমরা বলছি, যে ব্যাকক্রস, এই ব্যাকক্রস তার মানে হলো আমাদের কাছে যে F1 জেনারেশন তার সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের কিন্তু মিলনের কথা বলা হচ্ছে, তার মানে সেটা ব্যাকক্রস। তাহলে ব্যাকক্রসের মধ্যে যে ব্যাকক্রসটা রিসেসিভ ক্যারেক্টারের সঙ্গে হচ্ছে তাকে আমরা বলছি টেস্ট ক্রস। তাহলে সেই জায়গাটা এখানে বলা রয়েছে, তথ্যটা F1 জেনারেশন এবং প্যারেন্টাল রিসেসিভ জেনারেশনে যখন মিলন হচ্ছে তখন থেকে আমরা টেস্ট ক্রস বলছি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে সকল টেস্ট ক্রসই কিন্তু ব্যাকক্রস, কিন্তু সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। তাহলে এই কথাটা একেবারেই প্রযোজ্য এখানে। এরপরে আমরা এই কথাটা বলতে পারি, দেখো মনোহাইব্রিড রেশিও, মনোহাইব্রিড তার ক্ষেত্রে টেস্ট ক্রসের রেশিও কি হবে 1:1, ডাইহাইব্রিডের ক্ষেত্রে রেশিও কি হবে সেখানে 1:1:1। তাহলে এই আমরা এখানে একটা প্যাটার্ন পাচ্ছি। নেক্সট আমরা আমাদের কাছে বেশ কিছু এক্সেপশন মেন্ডেলিজমে রয়েছে। ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা, যেখানে পিতামাতার গুণাবলীগুলো মিশ্রিতভাবে অপত্যের মধ্যে প্রকাশ পাচ্ছে, সেখানে ভিন্ন একটি গুণাবলী অর্থাৎ লাল আর একটা সাদা ফুলের মিলন হলো, পরবর্তী প্রজন্ম গোলাপি হলো, তাহলে সেটা হলো ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। মিরাবিলিস জালাপা, 4 o'clock প্ল্যান্ট, স্ন্যাপড্রাগন এদের মধ্যে আমরা দেখতে পাই। কোডোমিনেন্স বা সহপ্রকটতা, এই কোডোমিনেন্স বা সহপ্রকটতার ক্ষেত্রে কি বলা হচ্ছে, পিতা এবং মাতা উভয়ের গুণাবলী সন্তানের মধ্যে প্রকাশ পাচ্ছে একই সঙ্গে, তাহলে সেটাকে আমরা বলছি কোডোমিনেন্স। যেমন ব্লাড গ্রুপ এ বি, বাবা ব্লাড গ্রুপ এ, মা ব্লাড গ্রুপ বি, সন্তান হয়ে গেল ব্লাড গ্রুপ এ বি, তাহলে উভয়ের গুণাবলী এখানে প্রকাশ পাচ্ছে। এবার আমাদের এই মাল্টিপল অ্যালিল, তার মানে কোনো একটা গুণাবলী যদি অনেকগুলো অ্যালিলিক ফর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি মাল্টিপল অ্যালিল। যেমন আমাদের ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ব্লাড গ্রুপ এ যদি হয় তাহলে তার অ্যালিল কি হয়, এ এ হতে পারে, অথবা এ ও হতে পারে, কিংবা বি যদি হয় তার ক্ষেত্রে কি হবে, বি বি হতে পারে অ্যালিলটা, অথবা বি ও হতে পারে। এইভাবে অনেকগুলো ফর্ম হতে পারে বলে সেই জন্য আমরা ব্লাড গ্রুপটাকে বলতে পারি আমাদের মাল্টিপল অ্যালিলিক। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নেক্সট আসছে লিঙ্কেজ। লিঙ্কেজটা হলো আমাদের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র। এই স্বাধীন বিন্যাস সূত্রের একটা ব্যতিক্রমী ঘটনা, দ্য টেন্ডেন্সি অফ 2 or more জিনস অফ হোমোলোগাস ক্রোমোজোম টু রিমেন টুগেদার ইন প্রসেস অফ ট্রান্সফার ইজ কল্ড দ্য লিঙ্কেজ। তার মানে যখন আমাদের একাধিক জিনগুলো সবসময় একসঙ্গে থাকতে চাইছে, কিংবা যদি ট্রান্সফার হতে হয়, সঞ্চারিত হতে হয় পরবর্তী প্রজন্মে, একসঙ্গেই সঞ্চারিত হতে চাইছে, তাহলে সেই সমস্ত জিনগুলোকে আমরা লিঙ্কড জিন বলি এবং তাদের এই ঘটনাটিকে আমরা বলে থাকি লিঙ্কেজ। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী TH মর্গান। তাহলে লিঙ্কেজ কে আবিষ্কার করেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যা মনে রাখার দরকার রয়েছে। এরপরে দেখো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ক্ষেত্রে যেমন হিমোফিলিয়া, এটি মূলত এক্স লিঙ্কড ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমে রিসেসিভ ফরম্যাটে থাকে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আবার দেখো ফিনাইল কিটোনিউরিয়া, এটা হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজম ইনহেরিটেড অ্যাজ অটোজোমাল রিসেসিভ ট্রেট। তাহলে কোনটি অটোজোমাল, কোনটি সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার সেটা খেয়াল রাখতে হবে। এই ফিনাইল কিটোনিউরিয়া মূলত আমাদের 12 নম্বর ক্রোমোজোম অর্থাৎ আমাদের অটোজোমের ত্রুটির কারণে হয়ে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিকেল সেল অ্যানিমিয়া, এটিও কিন্তু একটি অটোজোমাল রিসেসিভ ট্রেট, এটি 11 নম্বর ক্রোমোজোমের কারণে হয়ে থাকে। মূলত আমাদের সিকেল সেল ডিজিজ ইজ কজড বাই মিউটেশন ইন হিমোগ্লোবিন দ্যাট ইজ বিটা জিন ফাউন্ড অন 11 নাম্বার ক্রোমোজোম। তাহলে এটি আমাদের কাছে খেয়াল রাখতে হবে যে এই 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে, অর্থাৎ এটিও কিন্তু একটি অটোজোমাল রিসেসিভ ট্রেট, খেয়াল রাখতে হবে। তাহলে কোনটা অটোজোমাল, কোনটা সেক্স ক্রোমোজোমাল, এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। তার একটা ছোট্ট স্পেসিফিক জায়গা, যেমন ট্রাইজোমিক ডিজিজ। ট্রাইজোমিক ডিজিজ মানে 2n+1 ফরম্যাটে রয়েছে, 2n+1। তার মানে আমাদের 2n কত স্যার 46, তাহলে 46 + 1 মানে 47।
তাহলে এইখানে আমরা 21 নম্বর ক্রোমোজোম বেশি রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে 21 নম্বর ক্রোমোজোম 3টে রয়েছে, ট্রাইজোমিক ডাউন সিনড্রোম হচ্ছে। 18 নম্বর ক্রোমোজোমের জন্য হয় পাটাউস সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এবং 13 নম্বর ক্রোমোজোমের জন্য আমরা দেখতে পাই পাটাউস সিনড্রোম। তাহলে এইভাবে আমাদের কাছে নর্মাল মেল বা ফিমেলের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে এক্স এক্স এবং এক্স ওয়াই। এক্স এক্স হচ্ছে ফিমেল এবং এক্স ওয়াই হচ্ছে মেল। নেক্সট আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করবার চেষ্টা করেছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফিজিক্যাল এক্সচেঞ্জ অফ সেগমেন্ট বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম ইজ কল্ড ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কাকে বলছে? দেখো নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে ক্রোমোজোমাল খণ্ডাংশের বিনিময় হচ্ছে। তাহলে ক্রসিং ওভার সবসময়ের জন্য নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে, সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভালো করে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে ইট লিডস টু রিকম্বিনেশন অফ জিনস টু দেয়ার রিসাফলিং। তাহলে দেখো আমাদের কাছে এই অংশে এই ক্রোমোজোমাল খণ্ডাংশের বিনিময়ের ফলে রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি আমরা দেখতে পাচ্ছি বা পুনর্গঠন আমরা দেখতে পাচ্ছি জিনের মধ্যে। খেয়াল রাখতে হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি। তাহলে দ্য নন সিস্টার ক্রোমাটিড ইন হুইচ দ্য এক্সচেঞ্জ অফ সেগমেন্ট টেক্স প্লেস টার্মড অ্যাজ ক্রস ওভার। তাহলে যে সমস্ত সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমাদের এই যে ক্রসিং ওভার সম্পন্ন হচ্ছে তাদেরকে বলা হয় ক্রস ওভার অর রিকম্বিনেশনস, while other chromatids not involved in exchange of segments are called non-crossover or parental type। তার মানে আমাদের যে দুটো করে যে আমরা ক্রোমাটিড পাচ্ছি, তাহলে যাদের মধ্যে এই ক্রসিং ওভার হচ্ছে, দেখা গেল এই দুটোর মধ্যে হচ্ছে, তাহলে এই দুটো তাদেরকে আমরা ক্রস ওভার বলবো, আর বাকিটা হবে প্যারেন্টাল টাইপ। নেক্সট দেখো ইট ইজ অফ টু টাইপস, এটি দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে জার্মিনাল ক্রসিং ওভার। দ্য ক্রসিং ওভার অকার্স ইন পোলেন মাদার সেল ডিউরিং ফর্মেশন অফ পোলেন অর গ্যামেট থ্রু মিওসিস সেল ডিভিশন ইজ কল্ড দ্য জার্মিনাল ক্রস ওভার। তাহলে গ্যামেট বা আমাদের যে এই পোলেন গ্রেন তৈরি করার সময় যে ক্রসিং ওভারটা হচ্ছে মিওসিসের সময়, সেটা হলো জার্মিনাল ক্রস ওভার। সোমাটিক ক্রস ওভার, তার মানে মাইটোটিক ডিভিশনের সময় কতিপয় ক্ষেত্রে আমরা এই ক্রসিং ওভার দেখতে পাই, তাকে আমরা মাইটোটিক ক্রস ওভার বলে থাকি। এরপরে দেখো টাইপস অফ ক্রসিং ওভার। তাহলে টাইপ অফ ক্রসিং ওভার কিসের উপর? অন দ্য বেসিস অফ কাজমার উপর নির্ভর করে আমরা ক্রসিং ওভারের যে টাইপটা রয়েছে সেটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। তাহলে আমাদের কাছে এখানে আমরা কাজমার উপর নির্ভর করে দেখতে পাচ্ছি, দেখো সিঙ্গেল ক্রস ওভার টাইপ হতে পারে, যখন কেবলমাত্র একটা জায়গাতে ক্রসিং ওভার হয়েছে তখন থেকে আমরা সিঙ্গেল ক্রস ওভার বলতে পারি। তারপরে দেখো আমাদের কাছে দেখা যাচ্ছে কি না ডাবল ক্রস ওভার রয়েছে। উইদিন দিস দ্য কেস অফ সেগ্রিগেশন বিটুইন দ্য নন সিস্টার ক্রোমাটিড অকার্স অ্যাট টু প্লেস। তাহলে দুটো জায়গায় হচ্ছে, তার আবার দুটো রকম হতে পারে। রেসিপ্রোকাল ক্রস ওভার, ক্রসিং ওভার অকার্স অ্যাট টু প্লেস বিটুইন দ্য সেম নন সিস্টার ক্রোমাটিডস। তাহলে একই দিকের নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে দুটো জায়গায় হচ্ছে, তখন তাকে আমরা রেসিপ্রোকাল বলছি। তাহলে কমপ্লিমেন্টারি যখন হচ্ছে, তাহলে মানে কি একটা এই দিকের সঙ্গে একটা অপরটা, তাহলে দুটো তো হচ্ছেই, কিন্তু একটা উল্টো পাটের সঙ্গে হচ্ছে, তাহলে এইটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এছাড়া আমরা মাল্টিপল ক্রসিং ওভার, অর্থাৎ 3 বা 4 তার থেকে বেশি যদি ক্রসিং ওভারের জায়গা দেখতে পাই, কাজমা ফরমেশনের জায়গা দেখতে পাই, তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলা হয়ে থাকে। নেক্সট আমরা লিঙ্ক জিন এবং লিঙ্কেজ গ্রুপ এই শব্দটির সঙ্গে একটু আলাপ করে নেব। আমাদের কাছে এখানে আমরা এই লিঙ্কড জিন, সো দে আর দোজ জিনস হুইচ ডু নট শো independent assortment but remain together and are inherited en bloc due to their being present on the same chromosome। তার মানে একই ক্রোমোজোমে উপস্থিত যে সমস্ত জিনগুলো একসঙ্গে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে চাইছে কিংবা একসঙ্গে থাকছে, সেই সমস্ত জিনগুলোকে আমরা লিঙ্কড জিন বলে থাকি। তাহলে লিঙ্কেজ গ্রুপ আসলে একটা লিঙ্কড জিন মানে একটা লিঙ্কেজ গ্রুপ, তার মানে আমাদের শরীরে 23টা এই ধরনের লিঙ্ক গ্রুপ থাকবে, কারণ 23টা ক্রোমোজোম রয়েছে। নেক্সট আমরা
আমাদের কাছে এখানে এই যে লিমিটেশন অফ লিঙ্কেজ ক্রসিং ওভারের কথা বলছে, দেখো লিমিটেশনটা কোথায়। তাহলে এই লিমিটেশনটা সবসময়ের জন্য আমাদের ওই 23টা ক্রোমোজোমের মধ্যেই সম্পন্ন রয়েছে, তার বাইরে কিছু হচ্ছে না। তাহলে টোটাল নাম্বার অফ লিঙ্কেজ গ্রুপ প্রেজেন্ট অন দ্য অর্গানিজম ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট ইন ওয়ান জিনোম অর নাম্বার অফ হোমোলোগাস পেয়ার ইন ডিপ্লয়েড অর্গানিজম। তাহলে এখানে আমাদের 23 জোড়া রয়েছে, তার মানে 23টা, এটা হবে আমাদের কাছে। তাহলে নেক্সট আমরা যে পার্টটার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ লিঙ্কেজ গ্রুপ। তাহলে ইম্পর্টেন্স অফ লিঙ্কেজ গ্রুপ, লিঙ্কেজ গ্রুপের যদি আমরা সিগনিফিকেন্স জানতে চাই, তাৎপর্য জানতে চাই, তাহলে সেখানে কি রয়েছে, লিঙ্কেজ গ্রুপ অ্যান্ড দ্য phenomenon of the crossing over shows that genes are located on the chromosome। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি জিনগুলো সর্বদা একই ক্রোমোজোমে অবস্থান করছে। মেইনটেইন দ্য স্পেসিফিক রেসিয়াল ভ্যারাইটি ট্রেট অফ দ্য অর্গানিজম, যেহেতু এরা সবসময় একসঙ্গে থাকতে চাইছে জিনগুলো, তার ফলে কি হচ্ছে, এরা কোথাও না কোথাও যে একটা রেস বা একটা প্রজাতির গুণাবলীগুলোকে ধরে রাখতে সাহায্য করছে, কনস্ট্যান্ট বা প্রিজার্ভ করতে সাহায্য করছে। ইট প্রিভেন্টস ক্রসিং ওভার, লিঙ্কেজের কারণে ক্রসিং ওভার হয় না। নেক্সট, বিকজ লিঙ্কেজ ইমপ্রুভড ভ্যারাইটিস মেনটেন দেয়ার ক্যারেক্টারিস্টিক ফর লং। তার মানে আমাদের এই লিঙ্কেজে যেহেতু ক্রসিং ওভার হচ্ছে না, ফলে ভ্যারাইটিগুলো দীর্ঘদিন ধরে এটিকে ধরে রাখতে পারে। ইট হেল্পস ফর দ্য জিন ম্যাপিং, জিন ম্যাপিং এর ক্ষেত্রে এই লিঙ্কেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট দেখো আমাদের কাছে what is chromosomal theory of linkage? Chromosomal theory of linkage, it was put forward by the Morgan and Castle 1911. The main features of the theory are linked genes are genes which stay together during the transmission from generation to generation। তার মানে বলছে যে লিঙ্ক জিনগুলো সর্বদা একসঙ্গে থাকবে এবং একই সঙ্গে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে যাবে। লিঙ্ক জিনস অকার অন দ্য সেম ক্রোমোজোম, লিঙ্ক জিনসগুলো সবসময় একই ক্রোমোজোমে থাকবে। আর জিনস আর অ্যারেঞ্জড ইন আ লিনিয়ার ফ্যাশন ওভার দ্য ক্রোমোজোম, এর মাধ্যমে আমরা বলতে পারি যে জিনগুলো সর্বদা রৈখিকভাবে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে। তার মানে এটা যদি ক্রোমোজোম হয়, তার মধ্যে ধরো এ বি সি ডি ই যেন একটা সরল রেখায় সাজানো রয়েছে, তাহলে লিনিয়ারলি জিনগুলো অ্যারেঞ্জ রয়েছে, সেটাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে। নেক্সট আমরা পরের জায়গায় চলে আসছি, দেখো সেটা হচ্ছে আমাদের কাছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং লিঙ্কেজ, কোন কোন ফ্যাক্টর গুলো লিঙ্কেজকে প্রভাবিত করে। একটা হচ্ছে ডিস্টেন্স, স্ট্রেংথ অফ লিঙ্কেজ বিটুইন টু জিনস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য টু দ্য ডিস্টেন্স বিটুইন দেম। তার মানে যত জিনগুলো কাছাকাছি হবে তাদের লিঙ্কেজ অর্থাৎ লিঙ্কড বা তাদের এই শক্তিটা একসঙ্গে থাকার সেটা বেশি প্রকট হবে। ফলে যত তাদের দূরত্ব বাড়বে তাদের লিঙ্কেজের পরিমাণটা কি হবে, বাড়তে কমতে, অর্থাৎ লিঙ্কেজ শক্তিটা কমে যাবে, ক্রসিং ওভার বেড়ে যাবে। তাহলে এজের ক্ষেত্রে বলছে কি স্ট্রেংথ অফ লিঙ্কেজ ইনক্রিজেস উইথ এজ। তাহলে লিঙ্কেজ স্ট্রেংথ অফ লিঙ্কেজ ইনক্রিজেস উইথ এজ, দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার ইজ রিডিউসড, ক্রসিং ওভারটা কমে যায়। তাহলে সেক্সের ক্ষেত্রে দ্য সেক্স হ্যাভিং heteromorphic chromosome has stronger linkage group as compared to the other sex, example for male Drosophila। তাহলে এখানে যাদের ক্ষেত্রে হেটেরোমরফিক ক্রোমোজোম রয়েছে তাদের মধ্যে আমরা স্ট্রঙ্গার লিঙ্কেজ ঘটনা দেখতে পাবো। টেম্পারেচার, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এক্স-রে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিংবা কেমিক্যালস, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেগুলোকে যত্ন সহকারে তোমাদের দেখতে হবে। নেক্সট রয়েছে দেখো কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজ। যখন জিনগুলো একসঙ্গে থাকতে চাইছে জেনারেশন টু জেনারেশন, সেটা হলো আমাদের কাছে কমপ্লিট। কিন্তু দেখা গেল যে না, কোথাও একটা কি দুটো জেনারেশনের পরে সেটা ভেঙে গিয়ে তাদের সম্পর্কটা ছিন্ন হচ্ছে, তখন সেটা ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে এইভাবে আমরা লিঙ্কেজ, তাহলে কমপ্লিট, ইনকমপ্লিট, এই সমস্ত তথ্যগুলো শেয়ার করলাম। এবার আসছে দেখো কাপলিং এবং রিপালশন থিওরি। এই কাপলিং এবং রিপালশন থিওরিটা কি, যখন জিনগুলো সর্বদা একসঙ্গে থাকতে চাইছে, একসঙ্গে আসতে চাইছে, তারা হলো কাপলিং। যখন সমধর্মী যে জিনগুলো সবসময় তারা দূরে সরে যেতে চাইছে,
বিষমধর্মী জিনগুলো থেকে, তখন তাকে আমরা বলছি রিপালশন, তাহলে নেক্সট আমাদের কাছে দেখো এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের যে ডিফারেন্সটা রয়েছে সেটা কিন্তু লিঙ্কেজ কি করছে, জিনগুলোকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করছে, ক্রসিং ওভার সেটাকে এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে, ফলে মূল জায়গাটা এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের লিঙ্কেজ কি করছে, রিকম্বিনেশন হতে বাধা প্রদান করছে, ক্রসিং ওভার সেখানে রিকম্বিনেশন নতুন করে দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্য সমন্বয় করতে, বৈশিষ্ট্যকে তৈরি করতে, ক্রিয়েট করতে সাহায্য করছে। এবার আসছে দেখো আমাদের কাছে এই যে নন ডিসজাংশন মানে ক্রোমোজোমগুলোর মিওসিসের সময় সেপারেশন হয়, সেপারেশন যদি না হয় গ্যামেট তৈরি করার সময় একসঙ্গে যদি এন ব্লক হিসেবে চলে যায়, তাহলে তখন তাকে আমরা বলবো নন ডিসজাংশন। তাহলে সেপারেশন হওয়াটাই স্বাভাবিক, ডিসজাংশনটাই স্বাভাবিক। যদি কোনো কারণে দেখা যায় নন ডিসজাংশন হচ্ছে, তখন কিন্তু আমরা ক্রোমোজোম সংখ্যা কোথাও বেড়ে যেতে দেখবো বা কোথাও কমে যেতে দেখবো, অর্থাৎ হাইপার বা হাইপোপ্লয়েডির ঘটনা। এবং আমাদের যদি সেটি দেখা যায় যে ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড ক্রোমোজোমের মাল্টিপ্লিকেশনে বাড়ছে, তখন কিন্তু আমরা অ্যানুপ্লয়েডি বা ইউপ্লয়েডি এই শব্দগুলো আমরা পেয়ে থাকি। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের কাছে। এইভাবে আমরা ডারউইনের জায়গায় চলে আসি। বিজ্ঞানী ডারউইন তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে তুলে ধরেছিলেন ইভলিউশন থিওরি, সেটা হচ্ছে চার্লস ডারউইন। তিনি সেখানে বলেছিলেন যে ইভলিউশনের ক্ষেত্রে মূলত জীবেদের মধ্যে যত বেশি রিপ্রোডাকশন হবে, জনসংখ্যা যত বাড়বে, তাদের মধ্যে কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ইন্ট্রাস্পেসিফিক হতে পারে, ইন্টারস্পেসিফিক হতে পারে। তাহলে এই কম্পিটিশন তাদের খাদ্যের জন্য হতে পারে, বাসস্থানের জন্য হতে পারে, আরো বিভিন্ন যে সমস্ত জৈবিক সম্পদগুলোর দরকার সেই সমস্ত বেসিক নিডের জন্য এই ধরনের তাদের মধ্যে স্ট্রাগল তৈরি হবে। তার মধ্যে যে যোগ্য, যে ফিটেস্ট ওয়ান, সেই সার্ভাইভ করতে পারবে, যারা অযোগ্য তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই যে জায়গাটা আমরা জেনে এসেছি বিজ্ঞানী ডারউইনের দেওয়া সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কিংবা ন্যাচারাল সিলেকশন, এই তথ্যগুলো কার দেওয়া, সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের তিনি যে বিশেষ জাহাজে করে গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছিলেন, সেই HMS বিগল জাহাজটির নামও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তিনি এই ডারউইন ফিঞ্চেস পাখির যে ঠোঁট এই গ্যালাপাগোস আইল্যান্ডের বিভিন্ন দ্বীপে তার যে পরিবর্তন দেখেছিলেন, সেটাকে আমরা ডারউইন ফিঞ্চেস বলে ব্যাখ্যা করে এসেছি। তাহলে সেখানে ডারউইন ফিঞ্চেস বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কার দেওয়া, অরিজিন অফ স্পিসিস এটি কার লেখা, বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা, এই ধরনের জায়গাগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো আমাদের বিজ্ঞানী ডারউইনের লেখা। তাহলে সেখানে কি কি তথ্য রয়েছে, ওভার প্রোডাকশন, যত বেশি প্রোডাকশন তত তাদের মধ্যে কম্পিটিশন বাড়বে, অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হবে। তাহলে সেই এক্সিস্টেন্স ইন্ট্রা প্যাসিফিক কম্পিটিশন হতে পারে, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল সিলেকশন কিংবা ইউনিভার্সাল অকারেন্স অফ ভ্যারিয়েশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতম যে তার এই পৃথিবীতে টিকে থাকার কথা, আর আনফিট যে সে হবে এলিমিনেট। তাহলে ফিট যে সার্ভাইভ করবে, তাহলে সে হচ্ছে সার্ভাইভ করবে যে সে হলো ফিট, আর যে এলিমিনেটেড হয়ে যাবে নিচের থেকে সে হলো আনফিট। আর এইভাবেই আস্তে আস্তে নতুন যোগ্য প্রজাতি পৃথিবীতে উৎপত্তি হচ্ছে, এই জায়গাটা আমরা জানলাম। এর নিয়ে বিভিন্ন রকমের যে বক্তব্য বা ক্রিটিক্স রয়েছে, সেই ক্রিটিক্স গুলো আমাদের নজরে রাখতে হবে। তার ফেভারেও কিছু বক্তব্য রয়েছে, তার ক্রিটিক্সও রয়েছে। নেক্সট হচ্ছে নিও ডারউইনিজম। এই নিও ডারউইনিজমের ক্ষেত্রে এটিকে আমরা মডার্ন সিনথেটিক থিওরিও বলে থাকি। এই মডার্ন সিনথেটিক থিওরি বা নিও ডারউইনিজম প্রপোজ করেছিলেন ডব জনস্কি কিংবা জেবিএস হ্যালডেন, ফিশার, এই সমস্ত বিজ্ঞানীর নামগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কারা এই নিও ডারউইনিজম প্রকাশ করেছিলেন। নিও ডারউইনিজমে মূলত সিনথেটিক থিওরিতে বলা হলো যে আমাদের জেনেটিক্স অর্থাৎ জিন কিংবা আমাদের এই ইভলিউশনের যে ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা বলতে পারি ডারউইনিজম প্লাস জেনেটিক্স, এই দুটোকে একসঙ্গে আমরা বলতে পারছি নিও ডারউইনিজম। কারণ জিনগত পরিবর্তন ছাড়া কখনোই কিন্তু আসলে পরবর্তী প্রজন্মে ইভলিউশন আমরা দেখতে পাবো না। তাহলে এইভাবে আমরা নিও ডারউইনিজমের যে কনসেপ্টটা পেলাম, সেই কনসেপ্টের জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু নতুন ধরনের যে প্রজাতির সৃষ্টির কথা আমরা দেখতে পাচ্ছি, নতুন করে জিন ফ্লো হচ্ছে, জেনেটিক ড্রিফট হচ্ছে,
এইভাবেই কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, এইভাবে আমরা কিন্তু জেনেছি। এছাড়া আমরা এই নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে তোমাদের অ্যালোপেট্রিক স্পেসিয়েশন বা সিম্প্যাট্রিক স্পেসিয়েশন তোমরা কিন্তু অলরেডি তোমাদের জুলজির যে সেকশনগুলোতে সেগুলোতে অবশ্যই তোমরা সেটা জেনেছো। তাহলে এইভাবে অ্যালোপেট্রিক যেটা হচ্ছে জিওগ্রাফিক স্পেসিয়েশন, তাহলে জিওগ্রাফিক স্পেসিয়েশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এই অ্যালোপেট্রিক স্পেসিয়েশন এদেরকে আমরা বলছি দেখো ডাম্বেল মডেল। তাহলে এই ডাম্বেল মডেলটা কাদের ক্ষেত্রে দেখতে পাবো? অ্যালোপেট্রিক স্পেসিয়েশনের ক্ষেত্রে। তাহলে আমাদের কাছে এইভাবে যে অ্যালোপেট্রিক বা সিম্প্যাট্রিক যে স্পেসিয়েশন গুলো রয়েছে সেগুলোকে তোমাদের কাছে শেয়ার করেছি। প্যারাপেট্রিক স্পেসিয়েশন কি বা প্রপার্টিজ অফ প্যারাপেট্রিক স্পেসিয়েশনের কনসেপ্টগুলো কি, সেই জায়গাগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো। সো আলটিমেটলি তোমাদের জন্য যে তথ্যগুলো তোমাদের কাছে শেয়ার করলাম তা আগামী দিনে তোমাদের এগিয়ে থাকতে সাহায্য করবে। দেখা হবে পরের সেশনে।